জেএনজি বিক্ষোভে উত্তাল ভারত। প্রধানমন্ত্রী ভবনের সামনে থেকে আটক রাহুল প্রিয়াঙ্কা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি মোদি। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপি, জানালেন ইসি সচিব। আইনশৃঙ্খলা সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব। শহীদ জিয়া হত্যায় অভিযুক্ত মুজাফফরকে 23 জুলাই ট্রাইব্যুনালে আনার নির্দেশ। আশ্রয়দাতাদের খুঁজে বের করার তাগিদ রিজভির। এবং রাজনৈতিক বিবেচনায় নারী শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার নয়, জানালেন আইনমন্ত্রী। বিচারক সংকটে আদালতে 45 লাখ মামলা জজ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এর আগে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আর নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। সোমবার সংঘর্ষের পর মঙ্গলবারও দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির ব্যানারে অবস্থান কর্মসূচি করছেন আন্দোলনকারীরা। দিল্লি পুলিশের তথ্যমতে সোমবারের সংঘর্ষে অন্তত 178 জন আহত হন, যার মধ্যে রয়েছেন 118 জন পুলিশ সদস্য এবং প্রায় 60 জন আন্দোলনকারী। একদিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতি রক্ষার দাবিতে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে কৃষকদের দিল্লি চলো ডাক, অন্যদিকে তরুণ সমাজের এই অভিনব আন্দোলন। দুইয়ের চাপে চরম রাজনৈতিক ও সামাজিক সংকটের কেন্দ্র এখন দিল্লি। এই ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে মাঠে নেমেছে সিপিআই। বেলঘরিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করেছে তারা। এদিকে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। And he should stop this nonsense of police people thrashing students. This is completely wrong. আর নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব বলেও জানান নরেন্দ্র মোদী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি ও গ্যারান্টর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমন সুপারিশ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দিনব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত করার প্রস্তাবনাও রয়েছে সুপারিশে। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে 5টি প্রতিষ্ঠানের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যে আইনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, বন্ধকদাতা এবং গ্যারান্টার, যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে আগামী 23 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে হত্যাযজ্ঞের মামলায় আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। সম্প্রতি গ্রেপ্তার হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি। ঢাকায় তার বাসভবন থেকেই গ্রেপ্তার করে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে আসে। সে কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের জন্য আবেদন করে প্রসিকিউশন। মঙ্গলবার এ বিষয়ে শুনানির পর আবেদন মঞ্জুর করে মোজাফফরকে 23 জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেনা আইনের পাশাপাশি ট্রাইব্যুনালে মোজাফফরের বিচার হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কিরকম সম্পৃক্ত ছিলেন বিষয়টি খুলে বলেন চিফ প্রসিকিউটর। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। 1/11 থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের পুরো সময়কালে যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতার আইন অনুযায়ী তদন্ত ও বিচার হবে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1/11 সাথে তার সংশ্লিষ্টতা আছে। এদিকে আগামী 2-1 দিনের মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ বাকি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, সেটি যতটুকুন সময় লাগবে সেই প্রেক্ষিতে এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারীদের আশ্রয়দাতাদের পরিচয় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দেশকে অস্থিতিশীল করতে কাদের সিদ্দিকীর হাতে কারা অস্ত্র তুলে দিয়েছিল এমন প্রশ্নও তুলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই ছাত্র হত্যায় জড়িত আওয়ামী লীগের 5,000 নেতাকর্মীকে ভারতের আশ্রয় দেওয়ার নিন্দাও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। কোনো হতাশার কিছু নেই, চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটি বলছিলাম যে 45 বছর ওই লোক কোথায় ছিল, মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তি উপলক্ষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন অভিভাবকরা। বিকেলে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে আরও অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। নিহতদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। তারা এমন মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের যথাযথ জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এই ভয়াবহতা, ওই জার্নি আমাকে কোন পর্যন্ত নিয়ে যাবে, যার পথ এত দীর্ঘ হবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। প্রত্যেকটা বাচ্চার মৃত্যুর সাক্ষী আমি দেখেছি হসপিটালে। এই মৃত্যুর মিছিলের সর্বশেষ নামটা যোগ হয়েছিল তাসনিয়া। 1 মাস 3 দিন পরে ও আমাদেরকে ছেড়ে চলে যায়। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দায়িত্ব ও সুবিধা দুটোই বাড়ানোর কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিকেলে মিরপুরে পিটিআই মিলনায়তনে শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সব শিক্ষক ঢাকায় আসতে চান জানিয়ে মন্ত্রী বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অফিস কক্ষেও সহজে প্রবেশ করতে পারেন না। এই বাস্তবতা বিবেচনায় বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সকলেই ঢাকায় আসতে চায়, সকলেই ঢাকায় অ্যাটাচড হয়ে থাকতে চায়, এই জন্য ঢাকা শহরে শিক্ষকের অভাব নেই। এবার বুঝতে পেরেছেন, ঢাকায় শিক্ষক আছে গ্রাম গ্রামান্তরে, স্কুলে 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক। তাহলে 2 জন শিক্ষকের মধ্যে একজন যদি ম্যাটারনিটি লিভে যায়
তাহলে স্কুলে থাকে একজন শিক্ষক। এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ও নারীদের বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করেছে সরকার। এই প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দিবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক বিবেচনায় নারী শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সকালে সচিবালয়ে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে এই কথা জানান তিনি আরও জানান, বিচারক সংকটে দেশের আদালতে ৪৫ লাখ মামলা ঝুলে আছে। বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় মামলার সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের আদালতে বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলার জট তৈরি হয়েছে, যা মানুষের বিচার পাওয়ার পথকে সংকুচিত করে তুলছে। দীর্ঘ সূত্রিতায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচার প্রার্থীরা। এর ফলে বিচার বিভাগের উপর আস্থা হারাচ্ছে মানুষ। প্রথম কথা, ৩০ জেলাতে আমাদের এমন বাস্তবতায় ১০ জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে সচিবালয়ের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বর্তমানে ৪৫ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় ১ বছরে তা ২৫ লাখে নামিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় ৪৫ লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য। আগামী ১ বছরে আমাদের ৪.৫ মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা ২ মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী ১ বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও নারী শিশু ধর্ষণ ও নির্যাতন মামলা প্রত্যাহার হবে না বলে সাফ জানান আইনমন্ত্রী। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে ২টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। মধ্যস্থতার প্রক্রিয়ায় দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে বলেও জানান আইনমন্ত্রী। মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাতক্ষীরা ৪ আসনে জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে খোঁজ খবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ জামাতে ইসলামী। মঙ্গলবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে দেয়া বিবৃতিতে এই তথ্য জানান। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। স্বাধীনতোত্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২৪শে জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এদিন সারা দেশে বলবৎ থাকে কারফিউ ও দেখামাত্র গুলির নির্দেশ। তীব্র সংঘাত, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ব্যাপক ধরপাকড়ের মধ্যেই এই দিন সরকারি চাকুরিতে কোটা কমিয়ে ৯৩% নিয়োগ মেধাভিত্তিক করার ঐতিহাসিক রায় দেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
21 জুলাই সরকার পক্ষের আপিল আবেদনের ভিত্তিতে এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করে রায় দেন। আপিল বিভাগের এই নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারির আদেশও দেয়া হয়। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এইভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি আছে এটাতে বিচার হবে। এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। এদিন গণভবনের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। This is anti-state elements led by BNP Jamaat and has been carried out. So we shall provide you, if you want, we can bring you to the sites where the damage or vandalism and person attack has been carried out. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর তার সন্ধান মেলে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় দাবি পূরণ না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। 2027 সালের হজ প্যাকেজে সার্বিকভাবে বেড়েছে খরচ। সকালে সচিবালয়ে নতুন এই প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান এবার বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা আর 2-এর খরচ 5,05,648 টাকা। তবে তা গেল বছরের তুলনায় বেশি। শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট। 2027 সালে হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার স্বস্তির বিষয়, বিমান ভাড়া 24,000 টাকা কমানো হয়েছে। তবে সৌদি আরবে মুদ্রার দাম, বাড়ি ভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে সার্বিক খরচ গেল বছরের তুলনায় বেড়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্রথম প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা আর 2-এ খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। হজ প্যাকেজ 1-এ এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। সৌদিতে মুদ্রার দাম, খাদ্য, সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবার ব্যয় বেড়েছে বলে জানান মন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটির যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে 2টা জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা আর সার্ভিস চার্জ 23,240 টাকা। তবে স্বস্তির বিষয় হলো বিমান ভাড়া 1,67,000 টাকা থেকে এবার 24,000 টাকা কমানো হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্যাকেজ ঘোষণা করতে পারেন বুধবার। গাইডলাইন ঘোষণার লক্ষ্যে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ। দেশজুড়ে গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে।
নতুন করে আরও 1008 জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এই নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে মোট 702 শিশুর। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 338 জন। টানা বৃষ্টি ও উজানে টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর ফলে টাঙ্গাইল, ভুয়াপুর এবং গোপালপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সাংসদ মিলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে। অন্যদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠিতে গেল কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই সাথে সুগন্ধা, বিষখালী সহ জেলার সকল নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার নলছিটি, কাঠালিয়া এবং রাজাপুর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চল ষোলজালিয়া, আমুয়া, পাটঘাটা, হেতালবুনিয়া, প্রেমহার সহ 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। একটু সামান্য বৃষ্টি হলেই 2 থেকে 2.5 ফুট পানি জমা হয়ে যায়। বর্ষার পানি জমলেই তাদের স্কুলে যাওয়ার ব্যাঘাত ঘটে। ফসল আছে, ধান আছে, এগুলো ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এবং আপনি দেখেন এই বর্তমানে পূর্ণিমার ডোবায় এই যে খাল ভরাট হয়ে এখন এই পানি এমন অবস্থা হইতেছে যে এই পানি মানুষের ঘরে ঢোকা শুরু করছে। গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনী এক চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ ও এনআরবি ব্যাংক। রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের কর্পোরেটের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এই চুক্তির মাধ্যমে নগদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তাদের কোনো শাখা নেই সেখানেও গ্রাহকদের সেবা দিতে পারবে। এছাড়াও নগদ ও এনআরবি ব্যাংক মিলে ন্যানো লোন, কর্পোরেট কালেকশন সহ আরও অনেক সেবায় প্রসারিত করবে। খেলা খবর ফুটবল। ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কট করেছেন উইফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নকআউট পর্বে লাল কার্ড পাওয়া মার্কিন ফুটবল ফোলানিন বলগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সোমালিয়ার রেফারি ওমর আত্তানের ভিসা জটিলতা নিরসনে ফিফার ব্যর্থতাকে এর প্রধান কারণ হিসেবে দেখছে উয়েফা। এছাড়া বিজ্ঞাপনের স্বার্থে ফাইনালে 27 মিনিটের দীর্ঘ হাফ টাইম শো এবং মুখ ঢাকলে লাল কার্ড দেওয়ার মতো নতুন নিয়মের ঘোর বিরোধিতা করে মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে অনুপস্থিত থাকেন শাফরিন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জেনজি বিক্ষোভে উত্তাল ভারত। প্রধানমন্ত্রীর ভবনের সামনে থেকে আটক রাহুল প্রিয়াঙ্কা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি মোদি। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এমপিওভুক্ত শিক্ষক ঋণখেলাপি, জানালেন ইসি সচিব। আইন শৃঙ্খলায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব। শহীদ জিয়া হত্যার অভিযুক্ত মুজাফফরকে 23 জুলাই ট্রাইব্যুনালে আনার নির্দেশ। আশ্রয়দাতাদের খুঁজে বের করার তাগিদ রিজভির। এবং রাজনৈতিক বিবেচনায় নারী শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার নয়, জানালেন আইনমন্ত্রী। বিচারক সংকটে আদালতে 45 লাখ মামলা জট। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।